আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত, বলছে হামাস। নেতানিয়াহুর যুগের অবসান, ইসরায়েলে নতুন সরকার বেনেট। মার্কিন সেনারা সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে সিরিয়ায়, বলছে ইরান। পাকিস্তানের চেয়ে বিপজ্জনক চীন, ভারতের প্রতিরক্ষা প্রধান। মধ্যপ্রাচ্যে ইরানের আকাশসীমা সবচেয়ে নিরাপদ। গণতন্ত্রের মর্যাদার সাথে বেমানান সরকারের কাজকর্ম, ভারতের সমালোচনায় যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে জ্বালানি খাতে বিনিয়োগ করতে ভারতকে প্রস্তাব দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত। টানা 11 দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় নারী ও শিশু সহ 250 শতাধিক ফিলিস্তিনি প্রাণহানি হয়েছে। এরপর হামাসের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। গত শনিবারও ইসরায়েলি সেনারা জেরুজালেম আল কুদুস শহরের উত্তর অংশে কালান্দিয়া এলাকার প্রবেশ পথে 28 বছর বয়সী এক ফিলিস্তিনি নারীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হলেও তাকে হাসপাতালে নিয়ে যেতে মেডিকেল টিমগুলোকে অনুমতি দেয়নি ইসরায়েলি সেনারা। ফলে অসংখ্য মানুষের চোখের সামনে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই ফিলিস্তিনি নারী মারা যান। এর আগে শুক্রবার অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের সময় ইসরায়েলি বাহিনী গুলিতে মুহাম্মদ সাইদ নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলিবর্ষণে আরো 9 জন গুলিবিদ্ধ হয়েছেন। যুদ্ধবিরতির পরও ইসরায়েলের এই বর্বরতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া টানা 11 দিনের যুদ্ধ শেষে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির পরও আল-আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সেখানে জুমার নামাজ সহ অন্যান্য সময় মুসল্লিরা একাধিক হামলার শিকার হয়েছেন। নেতানিয়াহুর যুগের অবসান, ইসরায়েলে নতুন সরকার বেনেট। দীর্ঘ 12 বছর শাসন করার পর ক্ষমতা হারালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটল। ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট তার স্থলাভিষিক্ত হয়েছেন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী 2 বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আদিত পার্টির লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। নাফতালি বেনেট দেশটির সংসদের মাত্র 1 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার পক্ষে 60 এবং বিপক্ষে 59 ভোট পড়েছে। তবে তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য ডান, বাম ও মধ্যপন্থী সব ধারার দল নিয়ে গঠিত জোটকে টিকিয়ে রাখতে হবে। ইসরায়েলের নতুন জোট সরকারের মোট 8টি দল রয়েছে। এর মাঝে ফিলিস্তিনিপন্থী দলও রয়েছে। নেতানিয়াহু ছিলেন ইসরায়েলে এ সময়ে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক। তবে তিনি গত 23 মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করতে ব্যর্থ হন। 71 বছর বয়সী এই রাজনীতিবিদ তার কঠোর সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও তার সমালোচকদের কাছে নিন্দিত। তার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবুও সবকিছু পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। নেতানিয়াহু 14তম প্রধানমন্ত্রী হিসেবে 1996 সালে প্রথমবার ক্ষমতায় আসেন। এরপর 18তম প্রধানমন্ত্রী হিসেবে 2019 থেকে 21 সাল পর্যন্ত টানা 12 বছর ইসরায়েলকে শাসন করলেন। মার্কিন সেনারা সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে সিরিয়ায়। মার্কিন সেনারা অস্ত্র ও সামরিক রসদ নিয়ে সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। সেনাবহরের দলটি ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল থেকে সিরিয়ায় প্রবেশ করে বলে জানা গিয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য প্রমাণে উঠে এসেছে যে সিরিয়ার দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রসিকিউটর অফিস থেকে নতুন যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয়
আল তানাফ শহরে উগ্রবাদী সন্ত্রাসীরা এবং মার্কিন সেনারা যৌথভাবে টহল দিচ্ছে। শনিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করে। অন্য ছবিতে দেখা যায় একজন মার্কিন সামরিক বাহিনীর সদস্য উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে 82 মিলিমিটারে মর্টার ব্যবহার করতে হয়। সিরিয়ার সামরিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য প্রমাণে আরও বলা হয়েছে, কিছু কিছু ছবিতে সন্ত্রাসীরা ও তাদের ফিল্ড কমান্ডাররা স্বীকার করেছে যে তারা সিরিয়া এবং রাশিয়ার সেনাদের উপর সরাসরি হামলা এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। সম্প্রতি সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করা মার্কিন সামরিক বহরের 45টি ট্রাক ছিল। এতে সামরিক সরঞ্জামাদি, 4 হুইল ড্রাইভ গাড়ি এবং জ্বালানি পণ্য ছিল। আর বহরটি ইরাকের ওয়ালিদ সীমান্ত পেরিয়ে সিরিয়ার ভেতরে প্রবেশ করে। সিরিয়ার হাসাকা ও দেইর আজ-জোর প্রদেশে মোতায়েন সামরিক বাহিনীর অবস্থানের দিকে মার্কিন বহর এগিয়ে গেছে বলে স্থানীয় সূত্র জানায়। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন দাবি করে আসছে, সিরিয়ার তেল ক্ষেত্রগুলো সন্ত্রাসীদের হাতে যাতে না পড়ে সেজন্য তারা ওই এলাকা সেনা মোতায়েন করেছে। পাকিস্তানের চেয়ে বিপজ্জনক চীন, ভারতের প্রতিরক্ষা প্রধান। ভারতের পশ্চিমে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের উপরে পাকিস্তান দেশটির পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের উপরে চীন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী দুটি দেশ। এদের মধ্যে বেশ বিপজ্জনক পাকিস্তান নাকি চীন? জি মিডিয়াকে জানালেন ভারতীয় সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেন, ভারতের জন্য পাকিস্তানের তুলনায় অনেক বড় বিপদ চীন। সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, দুই সীমান্তেই আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে শক্তিশালী প্রতিবেশী অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরো বলেছেন, আমাদের যে প্রতিবেশী শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। এদিকে পাকিস্তানকে নিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, তবে অপর প্রতিবেশীকেও হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ তাদের সঙ্গে সন্ত্রাসবাদীরা যুক্ত রয়েছে। যদি কারগিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশী বিপজ্জনক হতে পারে। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের তৈরি কোয়াড গোষ্ঠীকে এশিয়া ন্যাটো বলা যায়। প্রশ্নের উত্তরে জেনারেল বিপিন রাওয়াত স্পষ্ট জানান, বর্তমানে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তি বজায় রাখাই এই গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য, তবে ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে জল্পনা জিয়েই রাখেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরানের আকাশসীমা সবচেয়ে নিরাপদ। ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার কাদের রামিজাদেহ বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের আকাশসীমা সবচেয়ে নিরাপদ। শনিবার ইরানের প্রতিরক্ষা কমান্ডার এবং IRGCর এক সমাবেশে উপস্থিত থেকে তিনি এমন মন্তব্য করেছেন। ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার বলেন, এই অঞ্চলে ইরানের আকাশসীমা সবথেকে নিরাপদ, আর সেটা সম্ভব হয়েছে ইরানের সেনাবাহিনী এবং ইসলামী রেভলিউশনারি গার্ডের যৌথ প্রচেষ্টায়। এ সময় তিনি ইরানের বিপ্লবী গার্ড কর্তৃক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কুদুস রাডার সিস্টেম স্থাপন করার সন্তুষ্টি প্রকাশ করেন। ইরানের বিপ্লবী গার্ড বা কুদুস এলিট বাহিনী দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির দায়িত্বে রয়েছেন। তাদের কাছে 2000 কিলোমিটার পাল্লা দূরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কুদুস ফোর্সের মাধ্যমেই ইরান, সিরিয়া, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তার প্রভাব বলয় বাড়াচ্ছে। নিউজ এজেন্সি রয়টার্সের মতে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সরাসরি তত্ত্বাবধানে থাকা IRGC সেনা, নৌ ও বিমান ইউনিট 1,25,000-এর মতো প্রশিক্ষিত সেনা রয়েছে। গত 3 জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানি জেনারেল ও কুদুস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি। এরপরই জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধে গত 8 জানুয়ারি ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এর কয়েক ঘন্টার পর মার্কিন বিমান ভেবে ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান ভুলবশত ভূপাতিত করে ইরানের সেনারা। এ থেকে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা অনুমান করা যায়। গণতন্ত্রের মর্যাদার সাথে বেমানান সরকারের কাজকর্ম, ভারতের সমালোচনায় যুক্তরাষ্ট্র। ভারতে গণতন্ত্র সুরক্ষার প্রশ্নে ফের বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। আর সেই ধাক্কাটি এলো আমেরিকা থেকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কার্যকরী সহকারী সচিব থমসনের মন্তব্য, ভারত হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র রক্ষায় শক্তিশালী আইন বলবৎ, অথচ ভারত সরকারের
কাজকর্ম গণতন্ত্রের মর্যাদার সঙ্গে খাপ খায় না, কিংবা বলা ভালো একেবারেই বেমানান। বিশেষ করে ভারতে বাক স্বাধীনতা রক্ষার বিষয়টি বড় উদ্বেগের। এক্ষেত্রে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের সমস্যার উপরে বেশি জোর দিয়েছেন তিনি। কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসে ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র বিষয়ক এক সভায় মিলিত হয় এশিয়ার দায়িত্বপ্রাপ্ত ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটি। সেখানে যোগ দেন একাধিক কংগ্রেস সদস্য। তাদের সামনেই যুক্তরাষ্ট্র এই উদ্বেগ প্রকাশ করেন। যদিও এর আগে বহুবার একই বিষয়ে সমালোচনার তীর ধেয়ে এলেও তাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে মোদী সরকার। তাদের সাফ কথা ছিল, ভারতের গণতান্ত্রিক রীতিনীতি রক্ষায় সরকার অত্যন্ত যত্নশীল। তাছাড়া দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর অধিকার কারণেই। তবে দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র সচিব অবশ্য মনে করেন, নাগরিক সমাজের অধিকার সুরক্ষায় যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা সমর্থক হওয়া বাঞ্ছনীয়। এই ইস্যুতে আমেরিকা বরাবরই সচেতন ও সতর্ক। শুধু তাই নয়, নাগরিক সমাজের সুরক্ষাকে অত্যাধিক গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। ফলে কে কি বলল তা নিয়ে মাথা না ঘামিয়ে মার্কিন প্রশাসনের নৈতিক অবস্থানেই অনড় থেকেছেন তিনি বলেছেন, ভারতে ক্রমেই ব্যক্তিগত মতামত প্রকাশের উপর নিষেধাজ্ঞা বেশি করে চাপানো হচ্ছে, যার দরুন বেকায়দায় পড়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। অহেতুক তাদের আটক করা হচ্ছে, যা ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কাম্য নয়। জ্বালানি খাতে বিনিয়োগ করতে ভারতকে প্রস্তাব দিল ইরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জান্স্ক বন্দরে পুঁজি বিনিয়োগের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে দেশটি। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি এই প্রস্তাব উপস্থাপন করেছেন। আলী চেগেনি রবিবার বার্তা সংস্থা ইরানাকে বলেছেন, তার দেশ হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরের জ্বালানি খাতে ভারত ও চীনা পুঁজি বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, ভারত এই বন্দরে তেলের কৌশলগত ভান্ডার স্থাপন করতে পারে। সেই সঙ্গে ভারত জাস্ক বন্দর থেকে পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস আমদানি করতে পারে। ভবিষ্যতে জ্বালানির বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা মাথায় রেখে এই নিরাপদ খাতে বিনিয়োগ করতে পারে নয়াদিল্লি। আলী চেগেনি আরো বলেন, সার্বিকভাবে ইরানের জ্বালানি খাতে পুঁজি বিনিয়োগের জন্য ভারতের হাতে যথেষ্ট সুযোগ রয়েছে।